রাতে ঘুমের ঘোরে খুব বিশ্রীভাবে হাত পা ছড়ার অভ্যেস আরশির। তার উপর আজ পাশে শুয়েছে শেহজাদ। বলির পাঠা হতে আর কে আটকায় তাকে। প্রথমে গালে এসে লাগলো ওর পায়ের আঙুল, যেন পা দিয়ে মানুষটার গাল চুলকে দেওয়ার দায়িত্ব পেয়েছে আরশি। ঘুমের মধ্যেই সূচক শব্দ করে উঠল শেহজাদ। হাত দিয়ে প্রথমবার পাটা সরালেও পরপর আবারও তা এসে পড়ল মুখের ওপর। তৎক্ষণাৎ চোখ মেলে চাইল লোকটা। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসতে দেখল আরশি তার পায়ের কাছে। শেহজাদকে জাগিয়ে মহারানী দিব্যি নিজের ঘুমের রাজ্যে ব্যস্ত। গায়ের ডুভেটটা বিছানার একপাশে এলোমেলো হাওয়া, প্লাজুটা উঠে আসছে হাঁটুর উপরে। কেমন বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। শেহজাদের ভাঁজ পড়া কপাল টান টান হলো মুহূর্তেই। নিষ্পাপ মুখখানা দেখতে চাইল আর একটু পরখ করে। ঝুঁকে আসতেই আরশির মেদহীন ফর্সা উরুর লাল তিলটায় চোখ আটকে গেল ওর। ধক করে উঠল বুকের ভিতর। গলার অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করল তৃষ্ণায়। পরপরই মনে হলো না, পানি নয়, এ তৃষ্ণা অন্য কিছু চাইছে ওর মন। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে সেন্ট্রাল হিটার থাকাতে শীত তেমন অনুভব হয় না। তাতেই কি এত অসহ্য গরম? নিঃশ্বাসের ভারে ওঠানামা করছে বুক। অবাধ্য অনুভূতিগুলো মাথায় চারা দিচ্ছে শেহজাদের। তৃষ্ণা মেটাতে ঢোক গিলল মানুষটা। পরপর গভীর চুমু বসালো সেই তিলের ওপর। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, স্লিপিং নেক্সট টু ইউ ওয়াজ দ্য ওয়ার্ডস আইডিয়া। নাও লুক অ্যাট মি, হাউ হেল্পলেস আই অ্যাম। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম আমি। বিশ্বাস করেছিলাম আপনার কথা ভেবে বিয়ে পর্যন্ত করে রাজি হয়ে গেলাম দুদিনের পরিচয়ে। অথচ সেই বিশ্বাসের এই মূল্য দিলেন আপনি। আনত মুখে দাঁড়িয়ে আয়ান, যার কথার প্রত্যুত্তর দেওয়ার মতো শব্দ ফুরিয়েছে যেন। তাকানো সাহস পর্যন্ত পাচ্ছে না ও। ফোঁস করে শ্বাস ফেলল মেয়েটা। পরপর বলল, এখন আমি আপনাকে একটা সাজেশন দেই। এবারটায় আয়ান চাইল ওর দিকে। চোখগুলো ফুলে লাল, কেঁদেছে ভীষণ। কেন কাঁদলো? যারা বকেছে বলে? মেয়েটা গলল না তাতে। খ্যাক করে বলে উঠল, এবার থেকে অন্য কাউকে মিথ্যে বলে সিম্প্যাথি আদায় করার আগে দুবার ভেবে নেবেন আয়ান হান্টার। সবাই কিন্তু যারা নয় যে এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে। অনুতাপে গলা ধরে আসলো আয়ানের। দু কদম এগিয়ে আসলো যারার হাতটা ধরতে, কিন্তু অমনি পিছিয়ে গেল মেয়েটা। বরফ ঢাকা রাস্তায় তাকিয়ে বলল, একদম কাছে আসবেন না আমার। রাগের মাথায় কি করে ফেলবো ঠিক নেই। জানের পরোয়া করে হলেও দূরে থাকুন আমার থেকে। থেমে গেল মানুষটা। যারা ততক্ষণে হাঁটা শুরু করেছে উল্টো ঘুরে। আয়ান ডাকতে চাইল মেয়েটাকে। গলা ছেড়ে চিৎকার করে কাঁদলে বোধহয় হালকা লাগতো বুকটা, কিন্তু পারল না ও। অমনি হাঁটু ভেঙে এলো ওর। বরফের উপরে ধপ করে বসে পড়ল আয়ান। বুকের বাঁ পাশে ভেঙে চুরে যাচ্ছে কিছু একটা। নিঃশ্বাস নিতেও কষ্ট হলো ভীষণ। ছোটবেলা থেকে বেশি কাঁদলে শ্বাসকষ্ট শুরু হয় ওর। তাই মা মারত না, বাবা বকত না। যদি ছেলে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়, আজ অনেকগুলো বছর হলো এমনভাবে কেউ ভাবে না ওর জন্য। যারা ভাবত তারাই যার নেই এই পৃথিবীতে। আর যাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করবে ভেবেছিল, সেও যে ভুল বুঝে অনেকটা দূরে চলে গেল। এসব ভাবতে ভাবতেই বরফের ওপর শরীরটা হেলে পড়ল ওর। চোখ দুটো বুঝবার আগে শুধু দেখল একটা মেয়ে ছুটে আসছে কাছে। নিঃশ্বাস পড়ছে না হয়তো ওর, কিন্তু ইন্দ্রিয়গুলো বলছে যারা এসেছে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে ছুটতে। তবে কি সেও একটু হলেও চিন্তা করে আয়নের জন্য? অনেকগুলো বছর আগে যেমনটা ওর মা করত। চাঁদের মতো উন্মুক্ত উরুর ওপর থেকে ধ্যান সরছে না শেহজাদের। মন বলছে বেপরোয়াভাবে ছুঁয়ে দিতে ঘুমন্ত শরীরখানা, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। আরশির করা অভিযোগের ঊর্ধ্বে গিয়ে মনকে প্রশ্রয় দিলে যদি ভুল বলছে মেয়েটা, অভিমান অভিনয়ের পাল্লাটা যদি আরো ভারী হয়ে ওঠে ওদের মধ্যে। কিন্তু সমস্ত হিসেব নিকেশ ভুলে আজ যে বেহায়া হাওয়ায় পায় তারায় বেইমানি মনটা। জানালার কাঁচ ভেদ করে আসা নরম আলোয় ডানা মেলতে চাইল নিষিদ্ধ কিছু ইচ্ছেরা। শেহজাদের তৃষ্ণা মেটেনি এখনো। শুকনো ঢোকের সাথে অ্যাডাম আপলটা ওঠানামা করলো কেবল। আস্তে ধীরে বিবশ দেহটা ভর ছেড়ে দিল আরশির ছোট্ট শরীরের ওপর। এত ব্রিলিয়ান্ট মানুষটার মস্তিষ্কে শূন্যের দোরগড়া এখন। কোনো কিছু আর কাজ করছে না সেখানে। কিন্তু যে শেহজাদ আরশির চোখে রকচটা, রাগী গম্ভীর,
সেই শেহজাদের এই রূপের সামনে যে বড্ড নাজুক ওর এই প্রতিপক্ষ। এসব কিন্তু একদম মানাচ্ছে না তোমাকে প্রফেসর। কোথায় গেল তোমার রুলস অ্যান্ড রেগুলেশন? নিজের পুরনো সত্তাটাকে এত সহজে ভুলে বসলে ওই একরত্তিমের কাছে। মানুষটার মনে হলো কানের কাছে প্রহসনের সুরে কথাগুলো বলল কোনো এক সত্তা। সে সত্তাটা যান্ত্রিক, হাসতে ভুলে গেছে সেই 18 বছর আগে নিজের বোনের হারিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চেয়েছে আরশিকে বিয়ে করে। অবহেলা করেছে দিনের পর দিন। সেই সত্তার খোলস ভেঙে বেরোতে কি আদৌ পারবেও কখনো? শেহজাদের ভারে নড়েচড়ে উঠল আরশি। ফর্সা কপালে ভাঁজ পড়ল। বন্ধ চোখের উপরের ভুরুজোড়া এক হতেই সোজা হয়ে বসল শেহজাদ। অমনি মেয়েটারও নড়াচড়া বন্ধ হলো। তলিয়ে গেল সুখ নিদ্রায়। তবে ঘুমের ঘরে বিড়বিড় করে বলল, চুপচাপ থাকি বলে একেবারে মাথায় পেয়ে বসেছিস তাই না? তোর মতো একটা জাম্বুবানের লিডার আমি। আয়, কত ভাব দেখাবি, আয়। ঠোঁট কামড়ে হাসল শেহজাদ। আরশির কপালের উপর পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে ঠেলে কানের পিছনে নিল। অধর ছোয়ালো কপালের মাঝখানটায়। পরপর আলগোছে বুকে তুলে নিল ওকে। মেয়েটাকে বালিশে শুয়ে ওর পাশে বসলো। আজ রাতে আর ঘুম হবে বলে মনে হয় না ওর। কি করবে তাহলে আরশিকে দেখে দেখে? পার করবে রাতটা। তখনই প্রেমিক প্রেমিক ভাবটা লুফে নিল প্রফেসরের মন। বউকে দেখে রাত পার করার মতো এমন সুযোগ মিস করার তো প্রশ্নই ওঠে না। সকাল হতে দেরি নেই। ভোরের আলোয় তুষার গলতে শুরু করেছে রাতের গা বেয়ে। আয়নও চোখ মেলেছে কেবল। শ্বাসের গতিও এখন অনেকটাই শিথিল। কিন্তু যখনই উঠে বসতে যাবে তখনই ভার লাগলো হাতের ওপরটায়। সেখানে সে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ একজন। মনে পড়ল রাতের কথা। ওইটুকু মেয়ে নিজের কাঁধে আয়নের সবটুকু ভার ফেলে কিভাবে নিয়ে এসেছিল বাসায়। ভাগ্যিস একটু হলো জ্ঞান ছিল তখন ওর। আয়ান আর ডাকল না। সারা রাত নিশ্চয়ই চিন্তায় ঘুম হয়নি যারার, তাই তো বেঘরে ঘুমাচ্ছে এখন। তখনই তার স্বরে বেজে উঠল আয়ানের মুঠোফোনটা। ফোনের শব্দে ঘুম ভাঙল যারারও। ও উঠতেই ফের চোখ বুজে ফেলল আয়ান। সুস্থ হয়ে গেছে দেখলে যদি আবারও ছেড়ে যাওয়ার কথা বলে মেয়েটা। উঠেই একবার ফোনের দিকে তাকে আরেকবার আয়নের দিকে তাকালো যারা। কপালে হাত রেখে তাপমাত্রা দেখল। বুঝলো ডক্টরকে এখন আর ফোন করতে হবে না। যদিও বাসায় আনার পরপরই ডক্টর একটা সালবিউটামল ইনজেক্ট করে দিয়েছিল আয়নকে শ্বাসকষ্ট হচ্ছিল বলে। এখন শুধু একটু চোখে চোখে রাখতে হবে। আই এম সরি বাটারফ্লাই। মায়া হলো ভীষণ মেটার। আস্তে করে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? এবার উঠে বসলো আয়ানও। কণ্ঠে অনুতাপের জোয়ার। গলায় মুখ গুজে বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না। যারা থামলো কিছুক্ষণের জন্য পরপর জিজ্ঞেস করলো, আপনার কি এমন আগেও হয়েছে? আপনার ফ্যামিলি জানে আপনি যে এতটা অসুস্থ? মানুষটা হাসলো নিচের দিকে তাকিয়ে। আগেও হয়েছে কি না? হ্যাঁ, অনেকবারই হয়েছে। আর মম ড্যাড তো আমি ছোট থাকতে অ্যাক্সিডেন্টে মারা যান। তাই আপাতত ফ্যামিলি বলতে কিছু নেই আমার। তাই জানানোর প্রয়োজন বোধ করি না কাউকে। আয়নের হেম চোখে চিকচিক করে উঠছে পানিতে। যারা বুঝে এই কষ্টটা। বাবা মা না থাকার কষ্ট ওর থেকে ভালো আর কেউ জানে না হয়তো। আজ আর বের হবেন না প্লিজ, রেস্ট নিন বাসায় বসে। মানুষটা মাথা তুলল, দুদিকে ঘাড় নাড়িয়ে বলল, না না, কাজ যেহেতু আছে বাইরে তো যেতেই হবে। তাছাড়া একা একা বাসায় বসে থাকলে বোর হব। মেয়েটার চোখ মুখ জুড়ে দোটানা, তবুও যেন হুট করে বলে ফেলল, চিন্তা নেই, আমিও বাসায় থাকবো আপনার সাথে আজকে। কিচেন ক্যাবিনেটের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আরশি। পরনে রাতের মেকি মাউস আঁকা টি শার্ট আর প্লাজো, যেটা ফাঁকর দিয়ে বেখালে উকি মারছে কিশোরীর ফর্সা গতর। ফোঁস করে শ্বাস ফেলল আরশি। সাইজে ছোট হয় অন্যতম ঝামেলা এই উঁচু উঁচু ক্যাবিনেটগুলো। কোনো কিছু নামাতে গেলে শেহজাদকে ডেকে আনা ছাড়া উপায় থাকে না ওর। শেষমেশ কর্নফ্লেক্সের বয়ামটা নামাতে দু পায়ে আঙ্গুলে ভর দিল মেয়েটা। উঁচু হয়ে দাঁড়াতেই ভেবেছিল নামিয়ে ফেলবে, কিন্তু হলো না। তখনই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল একজোড়া শক্ত হাত। হকচকালো আরশি। কিছু বলে ওঠার আগেই সেই হাত জোড়া শূন্যে তুলল ওকে। আরশি ক্যাবিনেটের ওপর হতে বয়ামটা নিতেই পরপর নামিয়ে ফেলল ওকে শেহজাদ। আরশির চোখ দুটো বিস্ময়ে ফুটবল। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আছে মানুষটাকে দেখে। কালো ভেস্ট আর সাদা শার্টে শেহজাদের মুখাবট নিরেট। গম্ভীর কণ্ঠে আওড়ালো,
ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি গাড়িতে এসো, বেশি দেরি করলে পরে কিন্তু ট্রেন পাবে না। আরশির চল বিস্ময়ে ঝুলে আছে তখনও, কোমরের দুপাশ জ্বলছে ভীষণ। গাড়ির চাবি আর ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে সেদিকে তাকালো একবার লোকটা। আরশিকে ঈষৎ রাঙা গাল দুটোকে পুরোপুরি টমেটো বানাতেই যেন বলে উঠল, সামান্য কোমর ধরতেই যদি লাল হয়ে যাও, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। কথাখানা বলে আর অপেক্ষা করল না শেহজাদ, ধূপধাপ পা ফেলে বেরিয়ে যেতেই তেতে উঠল আরশি। লোকটার খোঁচা দেয়া কথার পিঠে ভেঙিয়ে ভেঙে বলল, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। নিজের চেহারাটা আয়নায় দেখেছেন কখনো? পুরো তো জাম্বুবানের ডিউব ভার্সন, আর আমাকে কিনে আসে খোঁচা মারতে। কত বড় সাহস এই ব্যাটার। ট্রেন স্টেশনে অপেক্ষা করছে নিউ ইয়র্কের ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে। এখান থেকে আমট্রাক ট্রেনে করে শিকাগো পৌঁছাবে ওরা। প্রায় 15-16 ঘন্টার রাস্তা। তাই সবার প্রস্তুতিও সেরকম। গ্রেট কেনিয়ান ন্যাশনাল পার্কে যেতে এক একজনের উচ্ছ্বাসের শেষ নেই। আরশি এসেছে মাত্র, তবে মনটা খারাপ ভীষণ। যারা শেষ পর্যন্ত প্ল্যান ক্যান্সেল করায় নিজে আর ক্যাম্পিংয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছে না ও। ভার্সিটির কয়েকজন প্রফেসর সবার জন্য টিকিট কাটতে ব্যস্ত। শেহজাদ রয়েছে সেখানে, কিন্তু একটু পরপরই চোরা চোখে ভিড়ের ফাঁক ফকর দিয়ে দেখছে আরশিকে। কালো ওভারকোট আর জিন্সে যেন আজ একটু বেশি কিউট লাগছে মেয়েটাকে। হাসলো, কিন্তু হুট করে রেজাকে আরশির কাছে দৌড়ে আসতে দেখে একটু আগের সে হাসিতে ভাটা পড়ল শেহজাদের। গলার টাইটা এক হাত দিয়ে ঢিলে করলো নিজেকে শান্ত করার উদ্দেশ্যে। মনে মনে ভাবলো, এই বিটকেল ছেলেটাকে কিছু ট্রেনে ওর বউয়ের পাশে বসতে দেওয়া যাবে না, কিছুতেই না। সম্মানিত যাত্রীবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের আমট্রাক ট্রেনটি পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তাই প্ল্যাটফর্ম নম্বর 10 থেকে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য অনুরোধ করা হলো। পশ্চিমা ভাষায় ঘোষণাটি শোনা মাত্রই হুলস্থুল বাঁধল প্ল্যাটফর্মে। ট্রেনের সামনে ভিড় বাড়ল। সেই ভিড় ঠেলে শ্যামপুরুষ আর আরশি অবধি এসে পৌঁছালো হলো না। চোখের পলকে হারিয়ে গেল প্রিয় মুখটা। কার্ডবোর্ডের তৈরি কাপে দু হাতে দুটো ক্যারামেল মেকিয়াটো নিয়ে দাঁড়ানো রেজা দীর্ঘশ্বাস ফেল মন খারাপের। পরপর আনন্দমুখ বাঁকা হেসে ভাবল, এখন কথা বলার সুযোগ হাতছাড়া হলো তো কি হয়েছে? আর যাই হোক, এতগুলো ঘন্টা তোমার পাশে বসার মতো সুযোগ হাতছাড়া করব না আমি। লাল সাদা রঙের মিশেলে ঝকঝকে একটি ট্রেন। সব স্টুডেন্টের সাথে আরশিও উঠল সেটায়। কিন্তু পরিপাটি ফ্লোরে পা রাখতেই হুট করে হাতের ব্যাগটা চলে গেল অন্য কারোর দখলে। চোর ভেবে ধক করে উঠল আরশির বুক। চকিত সেদিকে তাকাতেই কিশোরীর নজর আটকালো ফোল্ড করা শার্টের হাতায়। ভীত মুখখানা শটান হয়ে সহসাই লাগেজ রাখার জায়গায় ব্যাগটা রেখে আরশির দিকে দৃষ্টি ফেরালো শেহজাদ। দাম্ভিক অবয়বটি কানের কাছে ঝুঁকে বলল, সকালের মতো আপনার পার্সোনাল মইটা সার্ভিস দিতে পারছে না বলে মন খারাপ করবেন না মিসেস চার্লি চ্যাপলিন। সার্ভিস না দিতে পারলেও ব্যাগ কিন্তু ঠিকই উঠিয়ে দিয়েছি। মইয়ের ব্যাপারটা প্রথমে আরশির মাথার উপর দিয়ে গেলেও আচানক অন্তপটে ভাসল শেহজাদের ওর কোমর জড়িয়ে ধরার মুহূর্ত। রক্ত জবারা মিছিল বের করলো কপাল জুড়ে। লজ্জাটুকু মুখে আসন গড়ার আগেই টুপ করে ঢোক গিলল ও। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, আমি মিসেস চার্লি চ্যাপলিন? আপনি আমার হাইট নিয়ে খোঁটা দিলেন? তাহলে আপনি নিজে কত ইঞ্চি শুনি? ততক্ষণে শেহজাদের ডাক পড়েছে প্রফেসরদের মাঝে। তাদের জন্য প্রিমিয়াম ক্লাসের সিটের ব্যবস্থা করেছেন প্রিন্সিপাল, আর স্টুডেন্টদের জন্য নর্মাল ক্লাস। সেদিকটা একবার তাকিয়ে ফের আরশির দিকে চাইল ব্যস্ত চোখে দুটো। গিরির মতো গভীর কণ্ঠ খাদে নামালো মুহূর্তেই। অপর পাশ পরখ করে বলল, আমি কত ইঞ্চি সেটা জানার মতো লম্বা হওনি তুমি। আগে লম্বা হও, তারপর বলছি। লজ্জা নয়, আরশির ফর্সা কান লালচে হলো আক্রোশে। সেখান দিয়ে লাভার মতো ধোয়া বের করেই উধাও হলো মানুষটা। শেহজাদের হেলি কথাগুলো ঢাকা পড়ল আরশির রাগের তোপে। মুখ ফুলে ছোটোখাটো বেলুন হতেই অভিমান ক্ষণে ক্ষণে আওড়ালো। নিজে যে ট্রাফিক লাইটের মতো একটু পরপর রং বদলায়, সে বেলায় আমি কিছু না। আর আমি একটু সাইজে ছোট বলে একেবারে মিসেস চার্লি চ্যাপলিন বানিয়ে দিল। তবে এই দুঃখ মেনে নিতে খুব একটা বেগ পেতে হলো না কিশোরীর। ভাগ্য ভালো যে চার্লি আসলেই ওর পছন্দের একটা ক্যারেক্টার। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গার প্রোফাইল পিকচারে এই লোকের ছবি দেয়া। আর হাইট তো চাইলেও এখন আর 5 ফুটের বেশি বানাতে পারবে না ও।
এসব ভাবতে ভাবতেই তীরের মতো মাথায় এসে বিঁধল অন্য প্রশ্ন। আমার এত সব পার্সোনাল বিষয় জাম্বুবানটা জেনে যাচ্ছে কি করে? যারা ক্লান্তি নেই, সকাল থেকে ছুটে ছুটে এটা ওটা করছে। লাইব্রেরি তো আছেই, সাথে ফ্রিল্যান্সিং সাইটেও একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করবে বলে। সকালে কোনো রকম একটু খেয়ে ডাইনিং টেবিলে বসে ল্যাপটপ ডিজাইন করা শুরু করেছে মেয়েটা। খানিক বাদেই পাশে চেয়ার টেনে বসলো আয়ান। মুখ কালো করে তাকালো জারার দিকে। লাইব্রেরি থেকে ছুটি পেয়েছে, ক্যাম্পিংয়ে যাওয়ায় ক্যান্সেল করেছে। কোথায় একটু আয়ানের সাথে বসে গল্প করবে। বর হিসেবে না হোক, বয়ফ্রেন্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে না হোক, অন্তত একই ফ্ল্যাটের প্রতিবেশী হিসেবে প্রতিবেশী থেকে এটুকু কি চাইতে পারে না আয়ান? জারার দিকে তাকে লম্বা লম্বা শ্বাস ফেলল আয়ান। সেই দীর্ঘশ্বাস একঝাঁক মন খারাপ নিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। পড়াশোনার ফাঁকে মেয়েটাকে এত কিছু করতে দেখে পারছে না শুধু বলতে, তুমি বসে বসে শুধু একবার হুকুম করে দেখো না বাটারফ্লাই, তোমার পায়ের সামনে আমি আমার জানটা এনে হাজির করে দেব। কিন্তু অবাধ্য মুখ ফসকে কথাটা বের হওয়ার আর ফুসরত পেল না আজ। তার আগেই ল্যাপটপে হাত চালাতে চালাতে যারা প্রশ্ন ছুড়ল, কিছু চিন্তা করছেন বুঝি? ভাবনায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ফুটে উঠল আয়নের পুরুষালী গভীর কণ্ঠেও। জড়ানো স্বর থেমে থেমে আওড়ালো, হ্যাঁ, না ভাবছিলাম কয়েকদিন বিরিয়ানি খাইনি, আজ খেলে কেমন হয় বলতো? ঠোঁট টিপে ল্যাপটপ বন্ধ করলো মেয়েটা। মুখখানা এমন বানালো যেন বিরিয়ানি ওর সবচাইতে অপছন্দের খাবার। আন ঘাবড়ালো, এই রে, আবার বলে বসবে না তো আপনি একাই খান আপনার বিরিয়ানি? কিন্তু ও যে যার সাথে লাঞ্চ করবে বলে ঠিক করে রেখেছে, সেটার কি হবে এবার? তখনই মানুষটাকে অবাক করে দিল ওই পাতলা উষ্টপুট। একান ওকান জুড়ে হেসে বলল, আজকের বিরিয়ানিটা আমি রান্না করি, আপনি না হয় টেস্ট করেই বলবেন কেমন হয়েছে খেতে। যারা ওই সমুদ্রের মতো চোখের উপচে পড়া আবদার নাকচ করার ক্ষমতা আছে কি অফিসারের? তবু চিন্তা হলো ওর, বিরিয়ানি রান্না তো অনেক ঝামেলার, যারা পারবে একা, কষ্ট হবে না এসব করতে গিয়ে? কণ্ঠ সেই উদ্বেগটুকু না লুকিয়ে বলে উঠল, আমি কাটাকুটি করে দেই তাহলে। যারার এক কথা, আজকে রান্না আমি করব মানে আমি করব, শুধু একটু কাটাকাটি করেও তো বিরিয়ানি ভালো হলে সব ক্রেডিট আপনি নিয়ে যাবেন। আয়ান বসা থেকে শটাং দাঁড়িয়ে গেল মেয়েটার কথায়, গলার চামড়া চিমটি দিয়ে ধরে বলল, এই দেখো গলা ছুঁয়ে বলছি, একটু ক্রেডিট নেব না। এবারটায় মুখ চেপে ধরেও হাসি থামাতে পারল না যারা। কিশোরীর খিলখিল শব্দে সবর হলো আয়ানের অলিন্দের প্রতিটি প্রকোষ্ঠ। হেম চোখের তারায় গান শোনালো মেয়েটার প্রতি এক সিন্ধু সমান ভালোবাসা। আচ্ছা বেশ, করবেন না হয় রান্নায় হেল্প, কিন্তু তার আগে গোসল করে একটু ফ্রেশ তো হয়ে আসুন। কাল যে বরফের মধ্যে ওভাবে গড়াগড়ি খেলেন, তারপর কি একবার গোসল করেছিলেন? সি, আপনার মতো বিদেশি বাদরের থেকে এটা আশা করা যায়? দেশি বাদর হলে তাও একটা কথা ছিল। পুরো কথাখানা খেয়াল না করেই বাধ্য ছেলের মতো মাথা কাঁত করল আয়ান। ফিরে হেসে ফেলল যারা। সেই দমফাটা হাসির স্বপ্নের মতো দেখে গেল এক বিমুগ্ধ তরুণ। নর্মাল ক্লাসে খানিকটা পিছনের দিকে মোটে 3টে সিট ফাঁকা, এক সাইডে 2টো পাশাপাশি আর অন্য সাইডে একটা। আর সে আর সময় নষ্ট করল না, দ্রুত গিয়ে বসলো জানালার পাশের সিটটাতে। যদিও কাঁচ তোলার অনুমতি নেই, থাকলে ঠিকই তুলে ফেলতো ও। ওর পাশের সিটটা এখনো খালি। আর সে সেদিকে তাকে মন খারাপ হলো ভীষণ। যারা আসতে পারলে তো এখানে বসতো, কত শত গল্প করতো ওরা। ক্লাসের ফাঁকে তো সেভাবে কথা বলার সময় পাওয়া যায় না। আচ্ছা, একটা ভিডিও কল দিলে কেমন হয় যারাকে? আসেনি তো কি হয়েছে, দেখতে তো পারবে। পরপরই ওভারকোটের পকেট থেকে ফোন বের করলো ও। মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে অপেক্ষা করতে লাগলো রিসিভ হওয়ার জন্য। এদিকে মাত্র গোসল সেরে স্যান, স্বচ্ছ পানির ফোঁটা শুয়ে পড়ছে কালো চুল বেয়ে। শুধু কোমর থেকে হাঁটু অবধি একটা তোয়ালে জড়ানো তার, আর বাকি শরীর উদম। একবার এ হাতের মাসল তো আর একবার অন্য হাতের মাসল দেখতে দেখতে বের হলো সে ওয়াশরুম থেকে। পেটানো শরীর নিয়ে গর্ব তার চোখে মুখে। তখনই ওর বেড সাইডে টেবিলের ওপর থেকে তার স্বরে বেজে উঠল যারার ফোনটা। বেখেয়ালে রেখে গেছে হয়তো। আয়নের ঠোঁটের হাসি ফুটল অমনি। কেমন একটা জামাই জামাই ফিল হচ্ছে না ওর। বউ রান্না করছে আর সে বউয়ের ফোন রিসিভ করে তার সামনে নিয়ে যাবে, বলবে, যান দেখো তো কে কল করেছে।
এসব ভেবে লজ্জায় কুটি কুটি অফিসার নাচতে নাচতে হেঁটে আসলো টেবিল অবধি, কিন্তু ফোন হাতে নিয়ে তার সমস্ত হাসি গায়েব। স্ক্রিনে বড় বড় করে ভাসছে চার্লি চ্যাপলিনের ছবি, সাথে নামের জায়গায় দুটো ইংরেজি অক্ষর বিএফ, তার পাশে আবার ভালোবাসার ইমোজি। আয়নের বুকের ভিতরটা শুকে মরুভূমি হলো সহসাই, প্রবঞ্চনার শিকার হওয়া মনের মতো হু হু করে উঠল সেটা। বিএফ মানে তো বয়ফ্রেন্ড, সাথে আবার রেড লাভ, তার উপর ভিডিও কল। কিন্তু বিএফ তো হতে চেয়েছিল, সেখানে চ্যাপা শুটকি আবার কোত্থেকে আসলো? মানুষটা আবেগে ভেঙে পড়তে গিয়েও শক্ত হলো সহসা। মাসল কি আর এমনি এমনি বানিয়েছে? অমন একটা চার্লি চ্যাপলিন দিয়ে সকালের ব্রেকফাস্ট করে সে। অত সহজ না তার বাটারফ্লাইকে তার থেকে নিয়ে যাওয়া। চোখে মুখে পুলিশি ভাবে নে ফোনটা রিসিভ করলো আয়ান। ফ্রন্ট ক্যামেরা রাখলো হাতের মাসলের ওপর। আজ যে চার্লির গোষ্ঠীর ষষ্ঠী না বানিয়ে ও ছাড়বে না। কিন্তু ফোন রিসিভ হতেই অপর পাশে ভেসে উঠল একটা মেয়ের মুখ। ঘাবড়ে গেল মানুষটা। তাড়াহুড়ে কল কাটতে গিয়ে মেঝেতে পড়ে গেল ফোনখানা। শব্দ শুনে দৌড়ে আসলো যারাও। একবার ফোন আর একবার আয়নের চেহারায় তাকাতে চোখ সরিয়ে নিল সে। অন্যদিকে ঘুরে জিজ্ঞেস করলো, ফোনটা পড়ে গেল কি করে? আমতা আমতা করে অফিসার কি বলবে সে? তোমার বান্ধবীকে ছেলে ভেবে হিংসে মাসুল দেখিয়েছি, আবার মোবাইলটাও ভেঙেছি। এত কিছুর পরেও যারা যাও একটু নরম হয়েছিল, এসব শুনলে আবার রণমূর্তি ধারণ করবে না তো? আসলে বিএফ নামে কেউ একজন ফোন করেছিল তোমাকে, কেটে যাবে ভেবে রিসিভ করতে গিয়ে ফোনটা পড়ে গেছে হাত থেকে। ডাহা মিথ্যা কথা, কিন্তু এই পিঠ বাঁচানোর জন্য এর চেয়ে ভালো অজুহাত খুঁজে পেল না মানুষটা। ও আরশি ফোন করেছিল, তার মানে ওর নিক নেম বিএফ, আই মিন বেস্ট ফ্রেন্ড দিয়ে সেভ করে রেখেছি। আসলে আর কারোর সাথে তেমন মিশি না তো, বলতে গেলে ঘুরে ফিরে ওই একজনই বান্ধবী আমার। আয়নের মনে হলো মাথা ঠুকে মরে যেতে। যা করেছে তাতে ওই একজন বান্ধবী আর থাকলে হয়। কিন্তু পরক্ষণে আরশি নামটা কেমন চেনা চেনা লাগলো ওর কাছে। মনে পড়ল ওর বন্ধুর বউয়ের নামও তো আরশি, যারার বান্ধবী আর শেহজাদের ওয়াইফ একই মেয়ে নয় তো? অপর পাশে কল রিসিভ হতে পাশে এসে দাঁড়ালো রেজা। সেদিকে ফিরে তাকানোয় আয়নের মাসল টাসল আর দেখেনি আরশি। বন্ধু নয়, ক্লাসমেট হিসেবে যতটুকু সৌজন্যবোধ রেজার প্রাপ্য ততটুকু দেখে জিজ্ঞেস করলো পশ্চিমা ভাষায়, রেজা ভালো আছেন আপনি? ভালো নেই, কিন্তু যদি পাশে বসতে দাও তাহলে ভালো থাকতে পারি। মোটেই না, এই ছেলের হাবভাব এমনিতেই আরশি খুব বেশি সুবিধার মনে হয় না। আগে বুঝতে পারেননি, তবে এখন মনে হচ্ছে লোকটা কেমন আগ বাড়িয়ে গায়ে পড়া স্বভাবের। কিন্তু মুখের ওপর না করবে কিভাবে? যারা আসলে তো তা বলতে পারতো যে যারা আসবে এখানে। তাগাদা দেখালো রেজা। পশ্চিমা ভাষায় আবার বলল, যারা যে আসবে না সেটা আমি জানি, সুতরাং কোনো অজুহাত দিয়ে লাভ নেই। সকালে মেসেজে কথা হয়েছে ওর সাথে আমার। অপ্রস্তুতে হাসলো কিশোরী। অস্বস্তি হচ্ছে ভীষণ, কিন্তু কি আশ্চর্য, এই অস্বস্তি তো শেহজাদের বেলায় হয় না। ওই মানুষটা পাশে তো ঘুমালো রাতে, কই একটু তো খারাপ লাগেনি। আরও কি এক অচেনা প্রশান্তিতে ঘুম ভেঙেছে সকালে। অথচ এখন লোকটা আর ওর উত্তরের অপেক্ষায় নেই। এগিয়ে আসলো আরশির পাশের বসার জন্য। তখনই পিছন থেকে কেউ একজন শক্ত হাতে থাবা বসালো রেজার বাহুতে। ঘুরে তাকালো সে। হঠাৎ করে শেহজাদকে দেখে ভড়কে গেল কিছুটা। মানুষটার থমথমে মুখের গড়ন আর দাপুটে অবয়ব ঝাঁকি দিয়ে কাঁপুনি তুলল ওর হাঁটুতে। কম্পিত কণ্ঠে বিদেশি ভাষায় আওড়ালো, প্রফেসর আপনি কিছু বলবেন? শেহজাদের হিমশীতল স্বর। দাঁতে দাঁত পিষে বলল, আর এক পা এগোলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব তোর। তখন আর আমার বউয়ের পাশে নয়, ডিরেক্ট যমদূতের পাশে গিয়ে বসতে হবে তোকে। খুরের মতো ধারালো দৃষ্টির সামনে দাঁড়িয়ে রেজা বাংলা না বুঝলেও এটুকু বুঝেছে যে আরশির পাশে বসতে চায় ওর ওপর শেহজাদের চড়া হওয়ার কারণ। তবু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ জাস্ট সে প্রফেসর? মানুষটার কালো বুট শব্দ তুলে এগিয়ে আসলো ওর কাছে। আই সেড লিভ মাই ওয়াইফ অ্যালোন, আর ইউ উইল মেক ইউ লিভ দিস ওয়ার্ল্ড উইদাউট ইভেন ইন্টারেস্ট। কানের পাশে মুখ নিয়ে কথাগুলো বলে রেজাকে এক প্রকার ছুঁড়ে ফেল শেহজাদ। কয়েক কদম পিছিয়ে গেল ছেলেটা। বিমুর মুখখানা লাল হলো অপমানে। আশেপাশে ফিসফিস শব্দ বাড়ল ওদের ঘিরে। উৎসুক ছাত্রছাত্রীর ভিড় দেখে তটস্থ হলো আরশি।
ভীত আনন রক্তশূন্য হওয়ার উপক্রম। সেদিকে তাকে নিজের জেদে আর অটল থাকা হলো না রেজার। কাঙ্ক্ষিত সিটটা ছেড়ে দিল পরাজিত সৈনিকদের মতো। ঢোক গিলে গিয়ে বসলো অন্য পাশে। কিন্তু ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে আর একটা বার দেখতে গিয়ে চোখ আটকালো শেহজাদের আরশির পাশে বসার দৃশ্যে। মুহূর্তে শ্যামল হাত মুষ্টিবদ্ধ হলো ওর, চোয়াল কাঁপল ক্ষোভে। বিক্ষুব্ধ মন নিঃশব্দে আওড়ালো, অ্যান্ড আই উইল মেক ইউ পে ফর দিস প্রফেসর, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পোর্টেবল টেবিলে সজোরে ল্যাপটপের ব্যাগ রাখার আওয়াজে কেঁপে উঠল কিশোরী। কপালে ভাঁজ ফেলে চাইল শেহজাদের দিকে। দোনোমনায় জিভ খসে বেরিয়ে এলো, প্রফেসরদের জন্য আলাদা সিট থাকতেও বসা নিয়ে এমন ছেলে মানুষই কেন করলেন আপনি? আরশির প্রশ্নে ঠোঁট কামড়ে হাসলো মানুষটা। বসে থেকে ঝুঁকে এলো ওর মুখের সামনে। তুমি তো বলো আমি বুড়ো, আর বুড়ো হয়ে ছেলে মানুষই কি মানাবে আমাকে? নেহাত আমার সিটে কফি পড়ে গেছিল, তো এখানে এসে বসেছি। বিশ্বাস হলো না আরশির। কৃষ্ণকল চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো সন্দেহে। তাহলে ফাঁকা জায়গা তো পাশে ছিল, সেখানে কেন বসলেন না? শেহজাদের কণ্ঠের দুষ্টুমি ফুরিয়ে এলো অমনি। সে গেল ভিন্ন কোনো প্রগাঢ়তায়। নীলাভ নয়নে হন্য হয়ে ছুটে বেড়ালো ভালোবাসার স্বীকারোক্তি। তুমি যেটা শুনতে যাচ্ছ সেটাই বলি তাহলে। হ্যাঁ, তোমার কাছাকাছি থাকার জন্য এখানে বসেছি। এই বুড়ো মুখটা ছাড়া যে অন্য কোনো মুখ তোমার সহ্য হয় না তোমার পাশে। কি করব বলো? মানুষটার খাদে নামানো গলা কিশোরীর বুকের গতি থামালো। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে বসলো হৃদযন্ত্রটা। কল্পনার বাস্তবের দোলাচলে থাকা আরশির ধ্যান ভাঙল ফের। ওই একই সুরে, এই নাও বইটা ধরো। দুম করে স্বপ্ন ভাঙায় আহত মন নড়েচড়ে বসল। রয়েশয়ে তাকালো শেহজাদের নিরেট মুখে। পরপর চোখ গিয়ে পড়ল মানুষটার হাতে থাকা পরিচিত এক ইংলিশ নোভেলের ওপর। আপনি আমার বই কোথায় পেলেন? দেখলাম ব্যাগে জায়গা হচ্ছিল না দেখে টেবিলের ওপর রেখে আসছিলে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। না লাগলে বলো, অন্য কাউকে দিয়ে দেই। বললেই হলো। আর সে এত শখের বই, অন্য কাউকে দিয়ে দেওয়ার মতো প্রশ্নে আসে না। সে ঝড়ের গতিতে শেহজাদের হাত থেকে লুফে নিল বইখানা। বিড়বিড় করে বলল, গল্পে ডুবে থাকলে অন্তত এই বোর্ডিং জাম্বুবানটার পাশে বসেও 15-16 ঘন্টা আমার আরামসে কেটে যাবে। কিন্তু বিধিবাম, সেটাও শুনে ফেল শেহজাদ। বিলেতি মুখে দুষ্টুমি এসে ভিল অমনি। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, তুমি আমাকে যতটা বোরিং মনে করো, আমি কিন্তু ততটা বোরিং নই মিসেস চার্লি চ্যাপলিন। তোমার এই গল্পের বইয়ের নায়কগুলোর মতো রোমান্স আমিও করতে জানি। প্রুফ চাই? হাড় কাঁপানো শীতের রাত, বিকেল 4টা বাজতেই অমানিসার চাদর জড়ালো লন্ডনের শহরগুলো। সাথে বৃষ্টির মতো প্যাচপ্যাচে তুষারপাত। এই ঠান্ডা ইউনিফর্ম পরে ডিউটিতে না যাওয়া মানুষটা একটু পরপর এটা ওটার ছুতে বারবার হাজির হচ্ছে যারা রুমে। একটা মুভি দেখবে, বাটারফ্লাই হরর মুভি। যারা বই থেকে মাথা তুলে চাইল শব্দের উৎস খুঁজতে, তখনই নজর আটকালো দরজা ঠেস দিয়ে দাঁড়ানো সুঠাম পুরুষের। হাতে এক বাটি পপকর্ন আর মুখে একান ওকান জোড়া হাসি নিয়ে সে অপেক্ষায় তার প্রিয়দর্শিনীর। আপনার ব্যাপারটা কি বলুন তো মশাই? আমাকে এত তেল দিচ্ছেন কেন হঠাৎ করে? আপনাকে কিছু বলছি না মানে এই নয় যে আমি আর রেগে নেই আপনার ওপর। মেয়েটার কথায় আয়নার হাসি খুশি মুখটা হাওয়া ছেড়ে দিল অমনি। নিজের মানুষকে কেউ বুঝি তেল দেয়? টাইলসের মেঝেতে তাকিয়ে তিক্ত হাসলো অফিসার। চলে যাওয়ার আগে শুধু বলল, আমি আরও ভাবলাম আমরা বোধহয় বন্ধু হয়ে গেছি বাটারফ্লাই, বাট ইটস ওকে। তুমি পড়ছো যখন আর ডিস্টার্ব করবো না তোমায়। কেমন একটা মন খারাপ করা দমকা বাতাস এসে লাগলো যারার বুকে। ওর কথায় কি কষ্ট পেল লোকটা? একবার গিয়ে সরি বলে আসবে আনকে। পরপরই চিন্তাগুলো ফু দিয়ে উড়িয়ে পড়ায় মনোযোগ বসালো কিশোরী। কাজের ফাঁকে হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টগুলো এগিয়ে না রেখে টার্ম ব্রেকের আরামটুকু হারাম করতে চায় না ও। কিন্তু সেই মনোযোগ আর বাড়াতে পারলো কই? সেটা তো কখন আয়ান পপকর্নের সাথে নিজের রুমে নিয়ে গেছে। মেজাজ খারাপ হলো যারার। বইয়ের একটা শব্দ মাথায় ঢুকছে না ওর। ঘুরে ফিরে খালি ওই একটা মুখেই ভাসছে চোখের সামনে। ঠোঁট গোল করে শ্বাস ফেলল মেয়েটা। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে নেমে পড়লো বিছানা ছেড়ে। পরনে ট্রাউজার আর হুডি ঠিক করে তাকালো ঘড়ির দিকে। 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি। কিন্তু আয়ানের রুমের দিকে এগোতে নিয়েও যেন থেমে গেল পাঁচোরা। এত রাতে মানুষটার রুমে যাবে
নাকি যাবে না, এই দ্বিধা কাটিয়ে ওঠার আগেই বাতি নিভে গেল ওদের ফ্ল্যাটের। পুরনো বিল্ডিং, জেনারেটর চালু হতে হতেও যে অনেকটা সময় নেবে সেটা জানে তারা দুজনেই। উপায়ন্তর না পেয়ে অন্ধকারে হাতড়ে বের হলো রুম থেকে, কিন্তু আয়ান বলে ডাকতেই থমকালো। এক হাতে ছোট্ট একটা কাপ কেকের ওপর বিশাল বড় মোমবাতি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে কেউ একজন। কাছে এসে দাঁড়াতেই বেসুরো গলায় জন্মদিনের গান গাইতে শুরু করলো পরিচিত সেই কণ্ঠ। এই প্রথম মোমের নরম আলোয় আয়নের শুভ্র আনন প্রেমের আঁচড় কাটল কিশোরীর বুকে। সেদিকে হুঁশ হারিয়ে তাকিয়ে রইল মেয়েটা, কিন্তু বড্ড তাড়াহুড়ো দেখালো অফিসার। ঝটফট এক উইশ করে ফেলতো বাটারফ্লাই। পুরো বাসা খুঁজে একটা ছোট মোমবাতি পেলাম না যেন, তারপর এটাকে ধরে এনেছি, তবে কখন গলে কেকের ক্রিম হয়ে যাবে বলা যাচ্ছে না। যারা যেন এই দুনিয়ায় নেই। চোখের সামনে তুড়ি বাজালো আয়ান, তবুও ঘোর কাটল না ওর। সেভাবেই বলে উঠল, আপনি কি করে জানলেন কাল আমার জন্মদিন? ভাগ্যিস সন্ধ্যায় তোমার আশ্রমের দাদা দাদুরা ভিডিও কলে এত আসতে তোমাকে বার্থডে উইশ করতো। তুমি ফ্ল্যাটের বাইরে বেরিয়ে দেখো, শুধু আমি না, এতক্ষণে সবাই জেনে গেছে যে কাল তোমার জন্মদিন। এবারে হেসে ফেললো মেয়েটা। সেই হাসিতে চোখের কোটর ভিজল ওর। আতকে উঠল আয়ান, তড়িঘড়ি শুধালো, কাঁদছ কেন বাটারফ্লাই? কেক পছন্দ হয়নি তোমার? মানলাম স্যাডেন প্ল্যান ছিল বলে বড় কেক জোগাড় করতে পারেনি, তাই বলে এভাবে কাঁদবে? যারা চোখের পানি মুছে চাইল মানুষটার দিকে। নাক টেনে বলল, কোথায় কাঁদলাম? এই যে হাসছি আমি। ঠোঁট টিপল আয়ান, ঝুঁকে এসে বুড়ো আঙুল দিয়ে মেয়েটার নাক মুছে বলল, তা ম্যাম, পৃথিবীর কোন হাসিতে নাক দিয়ে পানি পড়ে একটু বলবেন আমায় প্লিজ? অপ্রস্তুতে নাক মুছল যারা। ইতিউতি বিব্রত দৃষ্টি ফেলল। লজ্জার রক্তিম আভা এসে গাল ছুতেই আবারও কেক কাটতে তাগাদা দিল অফিসার। তার মানে কিছু করেনি আয়ান। অবশেষে মুখে হাসি ফুটল ওর। মোমবাতি নিভিয়ে কেক কাটল মেয়েটা। তবে কেকের টুকরো আয়ানের মুখের সামনে ধরতেই তার স্বরে ফোন বেজে উঠল আয়ানের। বিরক্ত হলো মানুষটা। শুভ্র কপালে ভাঁজ পড়ল। চসূচক শব্দ করল মনে মনে। কল আসার সময় আর পেল না। এত সুন্দর মুহূর্ত এভাবে নষ্ট হয়ে গেল। মুখ কালো করে পকেটে হাতের ফোনটা বের করলো সে, কিন্তু কল রিসিভ করতে অপর পাশ থেকে কোনো এক কনস্টেবল পশ্চিমা ভাষায় হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ইমিডিয়েটলি আপনাকে একবার থানায় আসতে হবে। এখানে লুট হয়েছে, কয়েকজন অফিসার গুরুতর আহত, আমরা অল্প কজন অক্ষত আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশন, তারপর সেখান থেকে গাড়ি করেও ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। ক্লান্ত মুখগুলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। F9 ফ্ল্যাট ধরে 4 ঘন্টায় ফিনিক্স পৌঁছালো। গাড়ি থেকে সোজা গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে আসতে আসতে ভোর হলো ওদের। এত স্টুডেন্ট, যদিও ডিপার্টমেন্টের কেউই তাদের দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেনি। তবু সবাইকে গাইড করে ঠিকঠাক মতো নিয়ে আসতে বেশ হিমশিম খাচ্ছে প্রফেসররা। বিশেষ করে শেহজাদ ট্রেন থেকে নেমে অবধি এই পর্যন্ত একবারও সুযোগ পায়নি আশির সাথে কথা বলার, কিন্তু বাস পাখির মতো ঠিকই নজরে রেখেছে বউকে। রেজার ছায়া এসে পড়তে দেয়নি মেয়েটার ওপর। পুরো সকাল ভিলেজে বিশ্রাম আর খাওয়া দাওয়ার পরপরই সবাই নেমে পড়েছে হাইকিং ট্রেইলের জন্য। এত যেন সুন্দর জায়গায় এক মুহূর্ত সময় নষ্ট না হয় ওরা। প্রায় 2 ঘন্টার মধ্যে সবাই পৌঁছালো ব্রাইট অ্যাঞ্জেল হাইকিং ট্রেইলে। সাইড রিমে অবস্থানরত এই ট্রেলটি ক্যানিয়নের ভেতর দিকে 1 মাইল নিচে নেমে গেছে। রং বেরঙের পাথরের স্তর, খাড়া ঢাল আর পাখপাখালিতে ভরপুর এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই কলোরাডো নদী। আর ট্রেইলের নিচ থেকে বয়ে চলা এই কলোরাডো নদী দেখার আগ্রহেই যেন এনার্জি দ্বিগুণ হলো সবার। সমস্ত ক্লান্তি চাপা পড়ে গেল হুল্লোড় আর শোরগোলে। পিঠে হাইকিং ব্যাগ নিয়ে যাত্রা শুরু করলো ওরা। স্টুডেন্টদের পিছনে কয়েকজন ট্যুর গাইড থাকলেও শেহজাদ এবং অন্যান্য প্রফেসরদের থাকতে হলো দলটির সামনে। আর তখনই ঘটল অঘটনটা। কিছু দূর যাওয়ার পরেই চেঁচিয়ে উঠল একটা মেয়ে কণ্ঠ। পশ্চিমা ভাষায় সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই দাঁড়াও, টিমের একজনকে পাওয়া যাচ্ছে না। থমকে গেল শেহজাদের পা। কান খাড়া করে কথাটা শুনতেই দৌড়ে আসলো পিছনে। উদ্ভ্রান্তের মতো চোখ জোড়া এদিক ওদিক খুঁজলো আরশিকে, কিন্তু না, কোথাও যেন পেল না মেয়েটাকে। তখনই সন্দেহ মিলে গেল ওর। দুশ্চিন্তার কপালের ঘাম জমল। এক হাতে মুখ চেপে অস্পষ্ট আওড়ালো, আরশি, আরশি ইজ মিসিং।
মিনিট 20 আগের ঘটনা। ক্যাম্পিংয়ে পুরো টিমটা যখন হাইকিং ট্রেইল অনুসরণে ব্যস্ত, তখনই মাঝ রাস্তায় থেমে যায় আরশি। ওদের কিছু একটা দেখে দল ছেড়ে পা বাড়ালো সেদিকে। পরনের অ্যান্টি স্লিপ সোলযুক্ত জুতো জোড়া বরফ ভেঙে এগিয়ে এসে দাঁড়ালো একটা কোয়ান্টেল রেবিটের সামনে। কেনিয়ানের সবচেয়ে ভীতু প্রাণী। সচরাচর এদের দেখা মেলে না, কিন্তু আজকে বেচারির নড়বার শক্তিটুকু নেই। গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে আসছে গায়ের ওপর। টেনে হিসড়ে শরীরটুকু বের করতে পারলেও পা আটকে গেছে ডালের ফাঁকে। আরশির বুক ভেঙে এলো খরগোশটার অবস্থা দেখে। অল্প ঝুঁকে গ্লাভস পরে থাকা হাতে গায়ের সমস্ত শক্তি লাগালো ডালটা সরানোর জন্য। সফলও হলো একটা সময়, কিন্তু ততক্ষণে ভীষণ দেরি হয়ে গেছে ওর। খরগোশটাকে বাঁচাতে পারলেও হারিয়ে ফেললো দলের অন্যদের। আরশিকে রেখে অনেকটা দূরে চলে এসে গেছে দলের সবাই। মেয়েটা দৌড়ে এলো আগের জায়গায়, কিন্তু সেখানে যে একটা নয়, দুটো সরু রাস্তা গিয়েছে দুদিকে। কি করবে, কোন পথ ধরে হাঁটবে ভেবে মাথায় হাত আরশির। কান্নাগুলো দলা পাকালো গলায়। হাঁটু ভেঙে বসে পড়লো। মেঘের দিকে তাকিয়ে ভেজা গলায় আওড়ালো, প্লিজ কাউকে একটা পাঠিয়ে দাও আমার খোঁজে খোদা। একে তুই হিমাঙ্কের নিচের তাপমাত্রা, তার উপর ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না পাহাড়ি রাস্তায়। দূর দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই, কিন্তু কোত্থেকে তুলোরঙা একটা খরগোশ এসে দাঁড়ালো ওর পায়ের সামনে। আরশি তাকালো সেদিকে। খরগোশটাকে চিনতে পেরে ঠান্ডার প্রকোপে শুকিয়ে যাওয়া মুখটায় হাসি ফুটল ওর। এই বাণীটাকেই তো বাঁচালো একটু আগে। খরগোশের দিকে হাত বাড়াতে মাথায় এগিয়ে দিল ওটা, আদর চাই তার। তখন ওর পিছনে সে দাঁড়ালো এক ছায়া মানব। ভারী ডাল দিয়ে ঘুম করে আঘাত বসালো মেয়েটার মাথায়। সূক্ষ্ম একটা শব্দ বাজলো কানের কাছে। মাথার পেছনে তীব্র যন্ত্রণায় বমি পেল আরশির। উঠে দাঁড়ানোর শক্তি হারালো পা দুটো। ঘুরে তাকাতে শুধু দৃষ্টিগোচর একটা কেলিস্টন মাস্ক। মুহূর্তে চোখের সামনে সবটা অন্ধকার হলো ওর। ক্ষীণ শরীরটা ঢলে পড়লো বরফের গায়ে। একটা সুস্থ সবল মানুষ হাইকিংয়ে এসে হারিয়ে গেল, আর এটা আপনাদের কাছে সিলি ম্যাটার মনে হচ্ছে? শেহজাদের অমনীয় কণ্ঠে কাঁপলো পার্ক রেঞ্জাররা। পশ্চিমা ভাষায় কড়া কথাগুলো শুনে মিনমিন করে বলল, স্যার কাম ডাউন, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ফাইন্ড হার, ডোন্ট ওয়ারি। কিন্তু শান্ত হতে পারল না মানুষটা। অস্থিরতা আড়াল করে ইংরেজিতে বলল, আগামী 1 ঘন্টার মধ্যে মিস আরশিকে না পাওয়া গেলে আপনাদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না। কাইন্ডলি মাথায় রেখে দেবেন কথাগুলো। পার্ক রেঞ্জার দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে। কথার পিঠে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করল চোরা চোখে। স্টুডেন্ট হারিয়ে গেছে বলে প্রফেসরের এমন রূপ তাদের ঠিক হজম হলো না ওনাদের। অবশ্য পরে ভাবলো, এদের ভরসাতেই তো গার্জিয়ানরা ছেলে মেয়েগুলোকে ছেড়েছে এত দূরে। খারাপ কিছু হলে কি তারা ছেড়ে দেবে কাউকে? তাই হয়তো এভাবে বলছে উনি। শেহজাদ দাঁড়িয়ে নেই, দৌড়ে গেল কিছুটা পেছনে। অন্যরাও আসলো সাথে সাথে। আরশির নাম ধরে অনেকক্ষণ যাবত ডাকলো সবাই, কিন্তু লাভ হলো না। কোথাও নেই মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলল শেহজাদ। বিপদের আশঙ্কায় দামামা বাজল বুকের ভেতরে। 20 মিনিট হলো আরশির চোখের সামনে নেই ওর। তাতেই কি এত অসহ্য যন্ত্রণা? কপালে ভাঁজ ফেলে আশেপাশে তাকাতেই মনে পড়ল ট্রেনের কথা। তখন থেকে ছেলেটার হাবভাব সুবিধার লাগছিল না শেহজাদের কাছে। পরপর অন্যদের জিজ্ঞেস করে জানতে পারল ক্লান্ত লাগছে বলে রেজা নাকি আসেনি ওদের সাথে হাইকিংয়ে। বিশ্রাম নিতে ভিলেজে নাকি থেকে গেছে সে। তুষারপাতের সাথে শেহজাদের খটকা প্রবল হলো তখনই। আরশি একা একা হারিয়ে যাওয়ার মেয়ে নয়, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর কে নিয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে মস্তিষ্কের স্নায়ু কোষগুলো। হুট করে আবহাওয়ার বৈরূপ ধারণ করায় সবাইকে নিরাপদ ভিলেজে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শেহজাদ। কিন্তু বাদ সাধলো অন্য প্রফেসররা। শেহজাদকে ফেলে নড়বে না তারা। প্রয়োজনে ভিলেজ থেকে লোক নিয়ে আসবে আরশিকে খুঁজে বের করতে। মাথা ঝাঁকালো মানুষটা, হাতে এত সময় নেই ওর। আনত মুখ পশ্চিমা ভাষায় ধীরে ধীরে বলল, আমি যদি ফিরি মিস আরশিকে নিয়েই ফিরবো, তার আগে নয়। জ্ঞান ফিরেছে আরশির, কিন্তু চোখের পাতায় যেন ইট বেঁধে রাখা। টেনে তুলতেও শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসলো ওর। হাল ছেড়ে দিল মেয়েটা। ওভাবেই চোখ বন্ধ করে থাকলো। মাথার পেছনে টনটন করছে ব্যথায়। রক্ত পড়েছে নিশ্চয়ই। পিঠের কাছটাতে কেমন চিটচিটে ভাব। জ্বলছে ভীষণ। না পেরে চোখ মেলল আরশি। আশেপাশে তাকাতে বুঝলো একটা মোটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। সামনে পিছনে এমন হাজারো গাছ,
আর বরফের উঁচু নিচু ঢিবি। অমনি গায়ে ঠান্ডা বাতাস এসে লাগলো ওর, লোম দাঁড়িয়ে গেল সহসা। গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে শেহজাদ নিজের ব্যাগে করে আনা একটা জ্যাকেট আরশির গায়ে জড়িয়ে দিয়েছিল, সবার অগোচরে, যেন ঠান্ডা লাল লাগে মেয়েটার। অবহেলায় সেটা পড়ে আছে বরফের ওপর। কানটুপি, মাফলার, গ্লাভস সেগুলো লুটুপুটি খাচ্ছে মাটিতে। শুধুমাত্র পরনের সাদা টি শার্ট আর জিন্স এখন অক্ষত। হুট করেই স্কেলিটন মাস্ক পরা সেই লোকটা কতগুলো শুকনো কাঠ এনে ফেললো ওর সামনে। চমকে উঠল আরশি, তবে ঘাবড়ালো না একটুও। বিপদকে দুর্বলতা দেখাতে নেই। চল শক্ত করে ইংরেজিতে বলল, কেন বেঁধে রেখেছেন আমাকে? আর আমার জ্যাকেট, মাফলার এগুলো হাত দেওয়ার সাহস কী করে হলো আপনার? এই প্রথম মুখ খুলল লোকটা। পশ্চিমা ভাষায় কিছুটা যান্ত্রিক আর ভোতা স্বরে বলল, অবশ্যই কষ্ট দেওয়ার জন্য। বরফের মধ্যে গাছের সাথে বেঁধে রেখেছি, নিশ্চয়ই গরম কাপড় সব বাঁধব না। কী চাই আপনার? কেন বেঁধে রেখেছেন আমায় এখানে? আর সে তেজি কণ্ঠে পশ্চিমা ভাষায় বলল কথাগুলো। নিঢল চোখে আক্রোশের অমাবস্যা, কপালের ভাঁজে আকুতির ছিটে ফোটাটুকু নেই। অথচ কিশোরীর তর্জন গর্জনে হেলদোল হলো না লোকটার। উল্টে পিছন থেকে একটা চাপাতি বের করে ধীরে ধীরে এগোলো আরশির দিকে। ধারালো ইস্পাত মেটার পেলব গাল ছিল মুহূর্তেই। হৃৎপিণ্ড থমকালো ওর। স্কেলিটন মাস্কের ভিতরে থাকা পৈশাচিক মুখ ইংরেজিতে আওড়ালো, আমার শত্রুতা তো তোমার সাথে না ডার্লিং, তুমি তো শুধু একটা টোপ মাত্র। স্বীকার তো করবো কিছুক্ষণ পর। চাপাতির ওপর লোকটার হাতের জোর বাড়ালো। চামড়া পাতলা ভেদ করে ক্ষুরোধার অংশটুকু লাগাতেই ফিনকির মতো দেহ তরলে রক্তিম হলো পাণ্ডুর কপাল। চোখ খিসে দাঁতে দাঁত পিষে আর সে সহ্য করলো যন্ত্রণাটুকু। কানে ভেসে এলো আবারও সেই বিদেশি বলি, কষ্ট হচ্ছে? ব্যথা লাগছে না খুব? আমারও লাগে জানো, যখন তোমাকে অন্য কারোর সাথে দেখি তখন এই চাপাতির চাইতো ধারালো কিছু একটা ছিন্ন ভিন্ন করে দেয় আমার বুকের ভিতর। মাইনাসের নিচে তাপমাত্রায় ফ্যাকাশে হওয়া মুখটা সামনে তাকালো বিস্ময় সমেত। ক্রুর হাসলো অব্যয়। অন্য হাতে গাল চেপে ধরে বলল, বি মাইন্ড ডার্লিং, অনলি আই ক্যান সেভ ইউ ফ্রম দিস সিচুয়েশন, বাট ইউ ডোন্ট দেন। কথা শেষ হওয়ার আগেই মাস্কের ওপর থুতু ছুড়ল আরশি। কঠোর কণ্ঠে শুধালো, দেন হোয়াট? চমকালো লোকটা। মিনিট খানেক থমকে দাঁড়িয়ে আঁকড়ে ধরা গালসহ পুরো মাথাটা ঢুকে দিল গাছের সাথে। হিসিয়ে বলল, দেন ডাই। চেলসির পাবলিক লাইব্রেরি থেকে শিফট শেষ করে মাত্র বের হলো জানা। ছাইরঙা আকাশের দিকে তাকিয়ে ছোট করে শ্বাস ফেলল। আইন গত রাতে আর বাসায় ফেরেনি। ফোনও ধরেনি যারার। জন্মদিনের সারপ্রাইজ দিয়ে সেই যে ফেরারি হয়েছেন অফিসার, এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তুষারপাতের পরিমাণ বেড়েছে, তাই আজ আগেভাগেই বন্ধ করতে হয়েছে বইয়ের বেচা কেনা। কর্মব্যস্ত মানুষেরা নিরে ফেরার তারায়। বুট জুতো আর বাহারি ছাতার মেলায় কোলাহলপূর্ণ চেলসির সড়ক পথ। যারাও টোট ব্যাগ থেকে হলদে ছাতাটা বের করলো হাঁটতে হাঁটতে। কিন্তু হঠাৎই চোখে গেল রাস্তার অপর পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আয়ান। পরনে কালো জ্যাকেটের, কাঁধে বরফ জমেছে, হাত দিয়ে ইশারা করছে ওকে। কিশোরীর বিমর্ষ মুখে হাসি ফুটল অমনি। রাস্তা পার হয়ে সামনে গিয়ে দাঁড়াতে মানুষটা বলে উঠল, বাইকে ওঠো বাটারফ্লাই, আজকে একসাথে বাসায় ফিরবো, মানে যদি তোমার আপত্তি না থাকে। এমনিতে আবহাওয়া খারাপ, তার উপর পায়ে হেঁটে এতটা রাস্তা বাসায় ফেরা দুঃসাধ্য তো বটেই, কিন্তু পুলিশের বাইকে ফ্রি রাইড, জানাকে আর পায়কে। আয়নের পুরো কথা শেষ হওয়ার আগেই দু চাকার গাড়িটায় উঠে বসলো সে। ঠোঁট কামড়ে হাসলো অফিসার। চুলের বরফ ঝেড়ে এগিয়ে এসে বলল যারার সামনে, আজকে সূর্য কোন দিকে উঠলো বলো তো বাটারফ্লাই? আয়নের দুষ্টুমি ধরে ফেলতে সময় নিল না কিশোরী। কড়া চোখে চাইতেই তড়িঘড়ি থ্রোটলে হাত ঘুরালো অফিসার। খানিক বাদে পেছন থেকে প্রশ্ন ছিল মেয়েটা, গতকাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনাদের থানায়? একটা সাইকোপ্যাথ চাপাতি দিয়ে জখম করেছে কয়েকজন অফিসারকে। লুটফুট কিছু না, যার সময় আবার আমার রুমে ঢুকে টেবিলে চিরকুট রেখে গেছে। উই উইল মিট সুন অফিসার আয়ান হান্টার। আয়ান যতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলল ততটাই ঘাবড়ে গেল যারা। অজানা আশঙ্কায় বুকটা ধরফড় করল ওর। কি সাংঘাতিক ঘটনা, অথচ এই মানুষটা এত হালকাভাবে কি করে নিচ্ছে পুরো বিষয়টা, সেটাই মাথায় ঢুকছে না মেটার। এই যে কাজগুলো যে করলো তাকে ধরতে পেরেছেন?
মুখটা দেখতে পারলে ধরে ফেলা যেত বুঝলে, কিন্তু মুখটাই তো দেখতে পাইনি। সিসিটিভি ফুটেজে মাস্ক পরেছিল হতচ্ছাড়া। কেমন মাস্ক? কথাখানা শোনা মাত্র আচমকা ব্রেক কষল আয়ান। পেছন থেকে পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ল যারা। উঠে রাগ দেখানোর আগে মানুষটা বলল, একটা স্কেলেটন মাস্ক, স্ট্রেঞ্জ তাই না? আমারও এটাই মনে হচ্ছে। নয়তো রাতের বেলা পুলিশ স্টেশনে এসে কোপসের ওপর চাপাতি দিয়ে হামলা, তার উপর পুলিশের টেবিলে চিরকুটে হুমকি দিয়ে লিখে রাখা। কোনো পাগল ছাড়া সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না। ক্যানিয়নের দেয়াল জুড়ে আলো আধারের খেলা। সূর্য নেমে দিগন্ত ছুঁয়েছে মাত্র। নীরবতায় ঢাকা পড়েছে জঙ্গলের পথ, সাথে বেড়েছে ঠান্ডার প্রকোপ। ধীরে ধীরে আধ বোঝা চোখে তাকালো আরশি। মাস্ক পরা লোকটা আশেপাশে নেই দেখে বসা অবস্থা থেকে গাছের সাথে বাঁধা হাত আর পা ছড়ানোর চেষ্টা করলো ও, কিন্তু শরীর সায় দিল না। চোখের পানিতে মেয়েটার গাল ভিজল। বেঁচে থাকা সমস্ত চেষ্টা নিস্তেজ হলো মুহূর্তেই। মন্থর হয়ে আসলো হৃৎপিণ্ডের গতিও। শেষ নিঃশ্বাসটা ফেলার আগে একটা বার শেহজাদকে দেখতে পেলে কি খুব খারাপ হতো? ও তো সরিয়ে বলতে পারল না ওনার নাম্বার জাম্বুবান নামে সেভ করার জন্য। তখনই ঝোপের ভেতর থেকে দৌড়ে আসলো সকালের কনটেল রেবিটটা। মেয়েটার কাছে এসে দাঁড়ালো দুপায়ে, পরপর হাতের দড়িটা কেটে লাগালো ধারালো দাঁত দিয়ে। আর সে বিস্মিত অবাক চোখে তাকায় সেদিকে। হিম হওয়া ঠোঁট কেঁপে ওঠে সামান্য। কিছু বলতে চায়, স্তিম ও কণ্ঠস্বর, তবে আজ যে সেটুকু শক্তি নেই সেখানে। হাতের ঘড়িটা কাটা হলে নিজে পায়ের বাঁধন খুলত সে। হাইপোথার্মিয়া জেকে ধরার আগেই দেহের সবটুকু বল খাটিয়ে উঠে দাঁড়ালো। একবার যখন উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে বেঁচে ফেরার, তখন আর এক মুহূর্ত এখানে নয়। খরগোশটার মাথায় হাত বুলিয়ে অবশ পাটা কোনো মতে সামনে বাড়ালো আরশি। তখনই শুনতে পায় কার অট্ট হাসি। ক্লান্ত চোখ দুটো চকিত ফিরে চাইতে পা জোড়া আপনা আপনি থেমে যায় ওর। বিমূর চোখ জোড়া মুখ বনে দেখে স্কেলেটন মাস্ক পরা সেই লোককে। খরগোশটাকে হাতে নিয়ে দুলে দুলে হাসছে সে। ডোন্ট হার্ট হার, গলা ধরে আসে ওর, তবুও দাঁড়ায় শক্ত হয়ে। হোয়াই দিস ইজ ইয়োর ফ্রেন্ড? পশ্চিমা ভাষায় কথাটা জিজ্ঞেস করতেই ওপর নিচ মাথা নাড়ল আরশি। নিজের যা হোক, কিন্তু খরগোশটা যেন বেঁচে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে আসলো সেই লোক। কন্টেল রেবিটটা ওর হাতে দিয়ে তাকালো কাটা গালের দিকে। শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছে সেখানে। ইংরেজিতে বলল, ইস কতটা কেটেছে দেখেছ? তাই বলছি আমি যা চাইছি তা মেনে নাও, চলো আমার সাথে। ইন ইউর ড্রিম উই ব্লাডি সাইকোপ্যাথ। পুরো কথা শেষ করতে পারল না আরশি। তার আগেই ওর মুখ চেপে ধরল মাস্ক পরিহিত লোকটা। টেনে হিসড়ে নিতে গেলেই কানে ভেসে আসলো পরিচিত সেই কণ্ঠ। শেহজাদ ডাকছে ওকে। আরশি! শেহজাদের প্রতিটা ডাকে অস্ফুটে গঙ্গানের মতো শব্দ ছাড়া কিছুই বের হলো না আরশির মুখ থেকে। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে ওর। যত ছটফট করছে ততই যেন মিলিয়ে যাচ্ছে মানুষটার গলার স্বর। এক পর্যায়ে শান্ত হলো ক্যানিয়নের পাথরের দেয়ালগুলো। শানের মতো ধারালো কণ্ঠে আরশির নাম প্রতিধ্বনিত হওয়া বন্ধ হতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল স্কেলেটন মাস্ক পরা লোকটা। নিশ্চিন্তে শ্বাস ফেলতে গিয়ে বেখালে হাতখানা আগলা হলো আরশির মুখ থেকে। আর এই সুযোগে অপেক্ষাতেই যেন ছিল মেয়েটা। চোখের পলকে ধারালো দাঁত বসিয়ে দিল কবজিতে। এক চিৎকারে ছিটকে দূরে সরে গেল অজ্ঞেয়। চোখ খিচে ব্যথাতুর ভঙ্গিতে হাতটা ঝাঁকালো কয়েকবার। অশ্রাব্য কিছু গালি মুখ থেকে বের করে ফের ওর দিকে তেড়ে আসার আগেই ঊর্ধ্ব মুখে ছুট লাগলো আরশি। খরগোশটাকে বুকের সাথে মিশিয়ে বরফের ওপর দিয়ে দৌড়ালো প্রাণপণে। পিছু ফেরানোর সময় নেই। মাস্ক পরা লোকটা হাত থেকে যে করে হোক বাঁচতে হবে ওকে। বরফের কঁচি পায়ের তলায় বিচ্ছে খুব। জুতো জোড়া হয়তো আগেই খুলে ফেলে দেওয়া হয়েছে ওর, তবুও থামল না মেয়েটা। শরীরের শেষ শক্তিটুকু বাজি রেখে ছুটল কিছু দূর। কিন্তু হঠাৎই কারোর সাথে আচমকা ধাক্কা। পিছনে পড়ে যেতে নিলে তরাক করে বাহু চেপে ধরল একটা মজবুত হাত। হ্যাঁচকা টানে তুলে ফেলল প্রশস্ত সিনায়। চোখ বন্ধ মিলতেই শুনল পরিচিত সে ডাক, আরশি! আরশি কাঁপছে, থরথর করছে ওর পা থেকে মাথা অবধি। আওয়াজে জোর নেই। জমে হিম হওয়া ঠোঁট নেড়ে কোনো মতে আওড়ালো, ওই লোকটা আমার পেছনে আসছে। এই তো আমি। কেউ তোমার কাছে আসতে পারবে না এখন, কেউ না।
দু হাতের আঁচলে ক্লান্ত মুখখানা তুলে নিল শেহজাদ। ঠোঁটের উপর তর্জনী রেখে নরম গলায় বলল কথাগুলো। তখনই গালের কাটা জায়গায় চোখ আটকালো তার। ঢোক গেল অমিশ্রণ আঙ্গুলের ডগা সেখানে ছোঁয়াতেই নিঃশ্বাস থেমে বসলো আরশির। ব্যথাগুলো উধাও হয়ে গেল নিমিষেই। সমস্ত দোটানায় বাঁধ ভেঙে গুড়িয়ে দিল ওই একটা স্পর্শ। নিজেকে আর আটকাতে পারল না শেহজাদও। দু হাতে ঠান্ডায় অবশ হয়ে আসা শরীরখানা ফের লেপটে নিল বুকের মাঝখানে। বরফ জড়ানো চুলে মুখ ডোবালো ভেজা চোখ দুটো আড়াল করে। আই মিসড ইউ আরশি, আই রিয়েলি মিসড ইউ। বারবার শুধু মনে হয়েছে এই বুঝি একেবারের জন্য হারিয়ে ফেললাম তোমাকে। আরশি নিটল কালো অক্ষি কোটরে বিষাদের টলমলে পানি। সেভাবেই মাথা তুলে দেখল মানুষটাকে। এক পশলা বৃষ্টির পর শান্ত পারাবারের মতো মুখখানা হুট করেই শক্ত হলো শেহজাদের। মেটের কপালে সে কাটা জায়গায় বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, এই ক্ষত শুকানোর আগে যে হাত তোমার গাল থেকে রক্ত ঝরিয়েছে সেই হাত কেটে তোমার সামনে আনবো। এটা শান শেহজাদের ওয়াদা তার ওয়াইফের কাছে। ভার্সিটির সব স্টুডেন্ট প্রফেসরের সামনে আরশিকে পাঁজা কোলে করে নিয়ে ভিলেজের রেস্ট হাউসে ঢুকলো শেহজাদ। পরনের উইন্টার জ্যাকেটটাও আরশির গায়ে। পেলব শরীরখানা কোনো মতে পড়ে রইল হাতের ওপর, মাথাটা ঠেকানো বুকের মাঝে বরাবর। সারা পথ চুপচাপ থাকলে রুমে নিয়ে কোল থেকে নামাতে মুখ খুলল কিশোরী। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আমি তো হেঁটে আসতে পারতাম, শুধু শুধু সবার সামনে দিয়ে এভাবে আনলেন। এখন সবাই কী ভাববে আপনার ব্যাপারে? কে কী ভাবলো তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার হাতে। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপল আরশি। অন্যদিকে তাকে বিড়বিড় করে বলল, তবু কেউ তো জানে না যে আমি আপনার বউ। এভাবে কোলে নিয়ে হাঁটলে যে কেউ আপনাকে আপনার চরিত্র খারাপ বলবে। মানুষটা সেসবে মন নেই। দুম করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। হা করে খোলা দরজার দিকে তাকিয়ে এক টুকরো হতাশার শ্বাস ফেলল মেয়েটা। মনে মনে ভাবল, জাম্বুবানের যে খানদানি মেজাজ, কথার উত্তর তো দেবেই না, উল্টে এমন ব্যবহার করবেন যেন রিনা খানের মতো জাদ্রেল টাইপ শাশুড়িও ওনাকে দেখে সালাম ঠেকে। পরপর বিছানায় বসতে বসতে আবার নিজে নিজে বলল, না রে আরশি, এই জাদ্রেল টাইপ শাশুড়ি থরি জাম্বুবান ছিল বলেই আজ তুই এত পটর করতে পারছিস, নয়তো কখনোই সাইকোটার চাপাতির নিচে চলে যেতি। বাহ, কত বুদ্ধি তোমার মাথায়, কত কিছু বোঝো তুমি, তাই না? তাহলে এটুকু কেন বুঝলে না যে টিম থেকে পিছিয়ে গেলে কোনো বিপদে পড়তে পারো? শেহজাদের কণ্ঠ শুনেই তরাক করে লাফিয়ে উঠল আরশি। ঘুরে পিছনে তাকাতেই দেখল হাতে ফার্স্ট এইডের বক্স আর একটা ভেজা টাওয়াল নিয়ে দরজায় দাঁড়িয়ে লোকটা। কপালে ভাঁজ ফেলে ওর দিকে এগিয়ে এলো পরপর। আমি তো স্নোবলকে বাঁচাতে গিয়ে কিছু একটা মনে পড়তে চোখ বড়সড় হলো ওর। ফের বলে উঠল, আমার স্নোবল কোথায়? কে স্নোবল? টেবিলের ওপর বক্সটা রাখতে রাখতে শুধালো শেহজাদ। মেয়েটা উদ্ভ্রান্তের মতো তাকালো প্রফেসরের নীরট মুখের দিকে। যে খরগোশটা আমার কোলে ছিল, পায়ে চোট লেগেছে ওর, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আপনি না কেয়ারটেকারের হাতে ওকে দিয়ে দিতে বললেন ভিলেজে ঢোকার সময়? জানেন ও আর আমি কত ভালো বন্ধু, ওর যদি কিছু হয়। আরশির কথার মাঝেই ওর মুখের একেবারে কাছাকাছি চলে আসলো মানুষটা। আর আমরা? শেহজাদের বেখাপ্পা প্রশ্নে লজ্জায় বুধ হলো কিশোরী। এদিক ওদিক চাইল ওই খুরোখার নজরের আড়াল হতে। থাক, বলতে হবে না, উত্তরটা না হয় তোলা রইল, সময় মতো আদায় করে নেব। মাথাটা আরও নুয়ে এলো আরশির। দ্রিম দ্রিম শব্দ তুলো হৃদযন্ত্রটা। আর স্নোবল খাবার খেয়ে খেলছে বাকিদের সাথে। কেয়ারটেকার ভদ্রলোক তোমার মেহমানের ভালোই যত্ন নিচ্ছেন, এত চিন্তা করতে হবে না। এবারটায় যেন একটু স্বস্তি ফিরল বুকে, কিন্তু আচমকা এই দরজার খিলা আটকে দিল মানুষটা। নিজে থেকেই ওর গায়ের জ্যাকেটটা খুলে নিয়ে ঝুলিয়ে রাখলো কোট রাখার জায়গায়। ফের কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্পান্স করতে হবে পুরো শরীর, বিশেষ করে যেখানে যেখানে চোট পেয়েছ। হুট করেই ইতস্তত ভাব এসে ভিড়ল শেহজাদের আনন্দ জুড়ে। আনত মুখে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। শুকনো ঢোক গিলে ফের চাইল মেটার চোখ বরাবর। অ্যাম আই অ্যালাউড টু ডু দ্যাট? অনুমতি নেয়া তো দূর, যে মানুষটা কোনোদিন বউকে কৈফত দেওয়ারও প্রয়োজন মনে করেনি, নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সে কিনা আজ অনুমতি চাইছে আরশির কাছে। এতটা পরিবর্তন হজম হবে তোর? চোখ বড় বড় করে ঢোক গেল আরশি। জাম্বুবানটা স্পঞ্জ করাতে গিয়ে
পায়ের ছাল-চামড়া তুলে ফেললেও তো কাউকে বলতেও পারবে না। আপনার রেসপন্স করতে হবে না, আমি নিজেই কাজ নিজেই করতে পারবো, দিন আমাকে ওটা। আরশির হাতটা তোয়াল অবধি পৌঁছানোর আগে ঝট করে তোয়ালাটা অন্য হাতে নিয়ে নিল শেহজাদ। মুখে চিরাচরিত গাম্ভীর্য ফুটে বলল, তার মানে অনুমতি আছে? দেখি পেছনে ঘোরো। আপনি তো মহা বেকায়দায় মানুষ মশাই, নিজে নিজে রুলস বানান, আবার নিজে সেটা ভাঙেন, নিজে থেকে অনুমতি চান, আমার না করলে বলেন অনুমতি আছে। প্রফেসর ধৈর্যের সীমা বোধ হয় ভাঙল এবার। নাকের ডগায় দাঁড়িয়ে কোমরে দুহাত রেখেছে মেয়েটা। ভয়সয় সে আর এখন পায় না শেহজাদকে। আগে থেকে একটু সাহস বেড়েছে কিনা, একটা জলজান্ত সাইকোপ্যাথকে কামড়ে ঘাল করে দিয়ে এলো, যেখানে জাম্বুবান। আর এমন কি, পেছনে ঘুরে দাঁড়াও আরশি, আমাকে দিয়ে বেশি কথা বলালে কিন্তু নিজেই পস্তাবে। এমনিতে অনেক টেনশন দিয়েছ আজকে তুমি আমায়। ওষুধে কাজ হলো, ঘাবড়ালো কিশোরী, আস্তে করে এক পা পেছালো নিরাপদ দূরত্ব বজায় রাখতে। তারপর কোমর থেকে হাত নামিয়ে তোতলাতে তোতলাতে বলল, বেশ, তাহলে আপনাকেও একটা কথা দিতে হবে। দরকার হলে চোখ বন্ধ রাখবো, আমি কথা দিলাম। আহা, এ যেন মেঘনাথ চাইতেই জল, তবু খুশিটুকু দমিয়ে রেখে আরও একখানা আবদার ছিল আরশি, সাথে স্নোবলকেও আমাদের সাথে বাসায় নিয়ে যেতে হবে। শেহজাদের ঠোঁটের বাঁকে হাসি ফুটল সহসা, কণ্ঠে প্রহসনের শীতল ফাঁদ। ডান চোখের ভুরু নাচিয়ে বলল, কিন্তু তুমি প্রথমেই বলেছ একটা কথা রাখার কথা, সেখানে দুটো কথায় কেন রাখবো আমি? এটা তো চিটিং, রাইট? শেহজাদের কথা শুনে ওর খুশিটুকু হয় বেলুনের মতো নিভিয়ে পড়ল। অমনি শুকিয়ে আসা গলাটা ঢোক গিলে ভেজালো একটু। পরপর মিনমিন করে বলল, দুটোই রাখা যাবে না? যে কোনো একটা। বুকে হাত বেঁধে তর্জনী উঁচিয়ে দেখল প্রফেসর। আচ্ছা, গ্যারাকলে ফাঁসিয়েছে তো মেয়েটাকে। আরশির চোখে মুখে অনুশোচনা। ইস, কেন যে প্রথমে দুটো বলল না? এত সময় নষ্ট করো না আরশি, তাড়াতাড়ি বলো কোন কথাটা রাখবো। চোখ বন্ধ করে তোমাকে স্পঞ্জ করিয়ে দেওয়ার কথা, নাকি স্নোবলকে বাসায় নিয়ে যাওয়ার কথা? স্নোবলকে ফেলেও যাওয়া যাবে না। তার উপর শেহজাদ একবার যখন বলেছে শরীর মুছিয়ে দেবে, তখন চোখ বন্ধ করে হোক আর খুলে হোক দেবেই। অগত্যা হাল ছাড়ল কিশোরী। ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যা করার করুন, কিন্তু কথা দিন স্নোবলকে বাসায় নিয়ে যাবেন, নেবেন না তো ওকে? প্রফেসরের আনন্দ জুড়ে জিতে যাওয়ার সুখটুকু আড়াল করল গম্ভীর কণ্ঠে, আমি কথার খেলাপ করি না আরশি। ওয়েস্টফিল্ড লন্ডন, চেলসির অন্যতম শপিং সেন্টার, বিভিন্ন ব্র্যান্ডের দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স, সিনেমা হল, গেমস রাইড, কি নেই এখানে? যারা মুভিতে দেখেছিল এসব। চেলসিতে থাকলেও এদিকটা আসার সাহস করেনি কখনো। সাহস তো দূর, লাইব্রেরি আর ভার্সিটি সামলে সুযোগিত করে উঠতে পারেনিও। কিন্তু আজ অদ্ভুতভাবে আয়ন বাইক থামালো এই শপিং সেন্টারটির সামনে। অবাক হলো যারা। বিমূঢ় চোখ জোড়া একবার 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে, তো আর একবার আয়নের মুখে তাকিয়ে বলল, এখানে থামলেন কেন? আমরা বাসায় যাব না? নেমে পড় বাটারফ্লাই, আজ না হয় একটু দেরি করেই ফিরলে বাসায়। কিন্তু মেয়েটার কথা শেষ করার আগে বাইক থেকে নেমে পড়ল অফিসার। কালো হেলমেট মাথায় হাঁটু গেড়ে বসালো যারার সামনে, বাইকিং গ্লোভস বন্ধি হাতখানা এগিয়ে দিয়ে বলল, আর ইউ রেডি ফর দ্য রাইড বাটারফ্লাই? এতক্ষণ বিস্ময়ে দোলাচলে থাকা অশান্ত মুখখানা হুট করেই বদলে গেল মুচকি হাসিতে। নীল চোখে ভরসার বাণী আয়নের হাতে হাত রেখে বাইক থেকে নামতে নামতে বলল, এমন একটা শক্ত হাত পেলে রেডি না হয়ে আর উপায় আছে অফিসার? খুশির ছটা খেলো আয়নের ঠোঁটেও। যারা হাতটা শক্ত করে ধরতেই অলিন্দের গতি বাড়ল। টিপ 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 টিপ। ওই হেম চোখে শুধু একটা মেয়ের প্রজাপতির মতো রঙিন হাসি ছাড়া ফিকে হলো আশেপাশের সব কিছু। ভিজে উঠল অক্ষি কোটর। খোলা আকাশের দিকে তাকে ভাবল, বস এত ভয়ানকভাবে কারো প্রেম ফেলবে বলেই বুঝি কিছুদিন সময় বাড়ি দিয়েছ হাতে। বেশ, এরপর যখন আর যেতে চাইব না তোমার কাছে, তখন দেখব তুমি কি করো। কে তো ভাবছেন আকাশের দিকে তাকে? যারা প্রশ্নে ভ্রম কাটলো মানুষটার। ভাগ্যের হেলমেট পরা ছিল, নয়তো বাটারফ্লাই কি ভাবতো। ওর অফিসার বাচ্চাদের মতো কাঁদে। রেস্ট হাউসের ভেতরে পিনপত নীরবতা। নিঃশ্বাস ফেললো যেন তার শব্দ শুনতে পাচ্ছে আরশি। শেহজাদের দিকে পেছন ঘুরে দাঁড়ানোর পর হতে না হতেই ওই মানুষটা কেন কথা বলছে না? না ও। বুকের ভিতর কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে আরশির। মনে হয় এক্ষুনি খুলে হাতে চলে আসবে কোনো কিছু।
জাম্বুবানের কাছাকাছি দাঁড়ালে আগেও কি এমন হতো ওর? তোমার মাথার পিছনে এতটা রক্ত।